এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সূক্ষ্ম একটা খোঁচা মারল অন্তু। বর্তমান সরকার যতদিন পুরো এই আমলের শাসনকে কিনে ফেলতে সময় নেবে, সেই পর্যন্ত আমার মতো কিছু বিরোধী থাকবে। অন্তু বুঝল বিরোধী দলীয় সমর্থক, তাতেও তো যায় আসে না। রাজনৈতিক দলাদলির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। কেবল তার একটি উদ্দেশ্য আছে, একটি ধ্বংসযজ্ঞের আয়োজন সে করবে, এবং এই ধ্বংসযজ্ঞে সে যে কাউকে উপাদান বানাতে পারে যে কোনোভাবে, তার কোনো ভয় নেই। পিছুটান নেই, পিছুটান আছে বেশ কয়েকটা, যেগুলোতে দায়ভার বললে ভালো শোনাবে। এছাড়া আর কিছু নেই। অন্তু এক গ্লাস পানি খেলো বেশ কিছুটা সময় নিয়ে, এরপরে বলল, বেশ, আমি আপনাকে আজ জয় ও হামজার অপরাধ জীবনের বিশেষ একাংশের ফিরিস্তি দিব, কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? এভাবে নয়, এই শর্ত পূরণে আপনার বেঁকে বসার চান্স রয়েছে সিংহভাগ, কিন্তু তাহলে আমার চলবে না। বরং আপনি আমার শর্ত মেনে নেবেন। এই শর্তে আমি আপনাকেই সেই ফিরিস্তি শোনাবো। কিছুক্ষণ চুপ করে রইল রৌফ। উঁচু লম্বা কালো চেহারা, গায়ের রং কালো হলেও চেহারার গড়ন ভালো, চোখ দুটো গভীর, মুখের ভঙ্গিমা একটু কুচে। সে অন্তুকে দেখলো পর্যবেক্ষণের সাথে। অন্তু এতে আশ্বস্ত হলো, এই খেলায় একটু চতুর লোক তার চাই। সরলদের কোনো কাজ নেই এইখানে। বলুন আপনার শর্ত, শোনা যাক। অন্তু বলল, জয় আমিরের যে কোনো একটা পাপের শাস্তিও মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু আপনি তার পাপাচারের গোটা অধ্যায় জেনেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবেন না। তাচ্ছিল্য করে হেসে ফেলল রৌফ। কি আশ্চর্য ম্যাডাম, আমি আইনের কাছে দয়াবদ্ধ, অথচ আপনি তো আমাকে কথায় কথায় আমাকে কাস্টমাইজ করে ফেলছেন। আপনি আমাকে যে তথ্য দেবেন তার জন্য অবশ্যই ধন্যবাদ, কিন্তু আইনকে কাস্টমাইজ করার বিষয়টা হাস্যকর। তার আগে আমি কারণ জানতে চাইবো। অন্তু চোখ দুটো মুদে হেলান দিল আরেকটু। কোনো প্রেমিককে তার প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেবার পিয়ন হিসেবে আপনি এই চুক্তি করতে বসিনি এখানে, এবং আমি অপ্রয়োজনে অযৌক্তিক কথা বলার জন্য এতদূর বয়ে আসিনি অফিসার। রৌফ কপাল জড়িয়ে বলল, কে প্রেমিক? জয় আমির, এবং তার পুরনো প্রেমিকা হলো মৃত্যু। সে নির্দিষ্ট একটা সময় অবধি বাঁচতে চায়, কেননা তার কিছু কাজ পুরো করার আছে। তা ফুরোলে সে সেই পথে এগিয়ে যাবে যেখানে তার মৃত্যু অবধারিত। তা কেমন? হতে পারে সে তার কোনো শিকারের সামনে বুক পেতে দেবে, কিংবা আইন সামনে পড়ে গেলে আইনের সামনে। তার কারণ? বেশ কয়েকটা কারণ রয়েছে। কি কারণ? প্রথমত, সে জীবনকে ভয় পায়। মৃত্যু তার জীবনের একমাত্র মুগ্ধতা। দ্বিতীয়ত, সে তার কোনো শিকারের হাতে প্রাণ দিতে চায়, যেন সে এটা প্রমাণ করার মাধ্যমে হাসতে হাসতে মরতে পারে। যে কোনো শিকারই তার মতো এক একটা প্রতিশোধ পরায়ণ, হিংস্র, পাপী জয় আমির হয়ে ওঠে, যেমনটা সে হয়েছিল। তৃতীয়ত, সে বন্দিত্বকে ঘৃণা করে। আইনের হাতে আত্মসমর্পণ করে বন্দী হবার বদলে সে অবশ্যই শখের সঙ্গে বুলেটের সামনে বুক মেলে ধরবে, যেটা কোনো মূল্যেই হতে দেয়া যাবে না। ওয়েট, সেকেন্ড টাইম হোয়াট ইউ সেড? আই ওয়ান্ট বি গেট দ্যাট অ্যাগেইন। হোয়াট ডু ইউ মিন? একটু গভীর করে শ্বাস টানল। সে নিজেকে তুলে ধরতে চায়। সে প্রমাণ করতে চায় যে কোনো শিকার একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে, ঠিক তার মতো। আর এটা পাপ নয়, এটা হলো প্রতিক্রিয়া। রৌফ চায়ের কাপটা হাতে ধরে অনেকটা সময় চুপ করে বসে রইল। অন্তুর চোখের সামনে সিনেমার পর্দার মতন ভেসে উঠল। অন্তুকে আপাতমস্তক করার পর যেদিন জয় তাদের বাড়িতে এসেছিল, রাবেয়া ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিল, জয় তখন হেসে বলেছিল, সবাই স্বার্থপর দেখেছেন। আগেরবার এসেছিলাম আমি এতিম বলে আপনি নিজেকে আম্মা ডাকতে বলেছিলেন। এবার যেই একটু ক্ষতি করেছি আর কথাই বলছেন না, অথচ এখনও কিন্তু আমি জয় আমির সেই এতিমই আছি, নাকি এখন বাপ মা বেঁচে উঠেছে আমার?
অন্তু সেদিনই বুঝে গেছিল জয়ের চিন্তাধারাকে। এরপর সে শুধু তার আন্তাজ প্রমাণ করেছে এবং জয়কে জমিনের মতন ঘুরে গেছে। আপনার কাছে ওদের অপরাধের কেমন তথ্য রয়েছে? শুধু তথ্য নাকি প্রমাণও? প্রমাণে পরে আসছি, সাক্ষ্য দিয়ে শুরু করি। মাস কয়েক আগে মেজর হামজা পাটোয়ারি তার বোনের স্বামী সীমান্তকে খুন করেছে আমার সামনে। রৌফ নড়ে চড়ে বসল। আপনার সামনে? আপনি যে সোফায় বসে আছেন, ধরুন সেখানে আপনি কাউকে কুপিয়ে মারছেন। আমি ওই দরজার কাছে দাঁড়ানো। এরপর? পলাশ আজগর, তাকে মারা হয়েছে কাঠের মেশিনে টুকরো করে। সেই মেশিন ও কাঠের মিলের মালিকের হদিস আমি আপনাকে দিব। তাকে ধরে নিয়ে আসবেন এবং সে সাক্ষী দিতে অবশ্য রাজি হবে না। তার জন্য তাকে টর্চার সেলেও রাখা লাগতে পারে 2-1 দিন। তাছাড়া তার একটা ছোট্ট মেয়েও আছে। যদি একটু অন্যায় উপায় অবলম্বন করতে চান তো তাকে জিম্মি করেও স্বীকারোক্তি নিতে পারেন। এবং তার এক পা পঙ্গু, সেটা করেছে জয় আমির। বিষয়টা প্রমাণ করতে এখন পুলিশ হেফাজতে থাকা কবির আপনার ভালো ইনফর্মার হতে পারে। সে উপস্থিত ছিল সে সময়। রৌফ কায়সার পর্যবেক্ষকের মতো চেয়ে থেকে মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। অন্তু বলল, সাবেক মেয়র ঝন্টু সাহেবের ছেলে মজহার, তাকে জয় আমির জবাই করে মেরেছে। আপনি সেখানে উপস্থিত ছিলেন? না, আমার হাত থেকে চাপ্পড় নিয়ে গেছিল এবং আমি খুব ভুল না হলে তার মাথাটা কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেই কবরটাও শনাক্ত করে দিতে পারি। এবং সেখানে আপনি পলাশের মাথার খুলিটাও পাবেন। আচ্ছা। রৌফ কিছু লিখলো। অন্তু বলল, এবং ঝন্টু সাহেবকে 2 ভাই মিলে মেরেছে বলেই আমার ধারণা। যদি একজনও মারে, সেদিন বেরিয়েছিল 2 জন এবং এটার প্রমাণ। আচ্ছা, আমার কাছে। রৌফ হাসল। তদন্তের সময়ে একটি সিসিটিভির ফুটেজ আমার দয়াবদ্ধ করেছিলাম এবং সেখানে হামজা পাটোয়ারিকে ঝন্টু সাহেবের বাড়ির রাস্তা দেখা গেছে, কিন্তু ওনাকে তেমন একটা জিজ্ঞাসাবাদের সুযোগ তখন পাইনি, কেননা উনি ক্ষমতাসীন দলের কর্মী। যেহেতু ওটা ওনার শ্বশুরবাড়ির, সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপা পড়ে গিয়েছিল। এবার আর এই দ্বিধাবোধটা রইল না। অন্তু যাবতীয় অপরাধের বিবরণ দেবার পর আনসারি সাহেবকে বলল, মেয়র এখন ঢাকাতে, সে ফিরলে সব শেষ ধরুন। সুতরাং সে ফেরার আগে যা করতে পারবেন এবং স্বাভাবিকভাবে সে আজকাল ফিরে আসবে। এখন আপনাদের কাজ হলো সে যাতে এত দ্রুত ফিরতেই না পারে এমন কিছু করা। কি করতে বলেছ? গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিন। 2-4 দিন হসপিটাল ঘুরে আসুক। বাড়ি আর ঢাকা করতে করতে পেরেশান হয়ে গেছে ভীষণ। সবাই কিছুক্ষণ চুপচাপ অন্তুকে দেখলো। অন্তু উঠে দাঁড়িয়ে বলল, আপনারা পাটোয়ারি বাড়িতে ঢোকার জন্য কালকের দিনটা পাবেন। কাল জয় আমিরকে নিয়ে বের হব আমি, সেইটুকু সময় আপনারা পাবেন। হামজা বড় মহলের সঙ্গে একটা মিটিং শেষ করে হোটেলে ফিরল বেলা 11:30টার দিকে। হোটেলটা যে মন্ত্রীর, তার সঙ্গে মিটিং শেষ করে ফিরল সে। পাঞ্জাবিখানা খুলে খালি গায়ে শুয়ে পড়ল বিছানার উপর। ঘুমের অভাবে শরীরে অসহ্য অস্থিরতা টের পাচ্ছিল। জয়কে গত 2 দিনে বহুবার কল করেছে সে, কোনো সাড়া পাওয়া যায়নি। হামজা ওভাবে উঠে গিয়ে বেলকনির গ্রিল ধরে দাঁড়ালো। রাজধানীর এক অভিজাত হোটেলের বেলকনি থেকে ব্যস্ত এই মহানগরীর বড় রহস্যময় লাগলো হামজার কাছে। এই ব্যস্ত নগরী কাউকে কিচ্ছু দেয় না, হাসিল করতে হয় সেই হাসিলের সিংহভাগ অনৈতিক হাতে আদায়কৃত। হামজাকে কিচ্ছু দেয়নি বলাটা অকৃতজ্ঞতা হবে। ব্যথা দিয়েছে কখনো শরীরে, কখনো খিদের, কখনো বা পরিচয়হীনতার, কখনো অনুভূতিহীনতার, কখনো বা এত লড়াই করে জেতা এইটুকু ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ের ব্যথা। ক্ষমতার লড়াই যারা লড়ে তারা জানে তারা কতটা অসহায়। তারা চাইলেও একজন ভালো মানুষ হতে পারে না। নেশার চেয়ে বড় প্রবৃত্তি নেই, ক্ষমতার নেশার চেয়ে বড় নেশা নেই। রিমির মুখটা ভেসে উঠল চোখের সামনে। যারা রোজ ব্যথা পায় তাদের সয়ে যায়, যার একদমই অভ্যাস ও অভিজ্ঞতা নেই তারা কিভাবে সইবে। হামজার জানা নেই, হামজা কখনো কিছু ধরে রাখতে চায়নি ক্ষমতা ও জয়কে ছাড়া। কিন্তু এরপর মনে হলো সে আরেকটা জিনিসও ধরে রাখতে চেয়েছে, রিমিকে, সরল রিমিকে। সেই সরল রিমি এখন সরল কিন্তু তিক্ততার বশে
বশীভূত। হামজা আন্দাজ করে রিমি যখন তখন মুখে চেয়ে বসবে আমাকে তালাক দিয়ে। হামজা শক্ত করে চেপে ধরল গ্রিলটা। তার বলবান হাতের মুঠোর উপর মোটা মোটা রগগুলো খাড়া হয়ে উঠল। বুকের ভেতরে এক চাপা সুচালো ব্যথা টের পাওয়া যাচ্ছে। রিমির মুখে উচ্চারিত এই কথায় হামজার যে হেরে যাওয়া, হারিয়ে ফেলা ও ব্যর্থতা আছে তা হামজা সামাল দেবে কি করে। এরপরে ভয়টা হামজাকে বিষের মতন গ্রাস করে। সেই সব সহ্য করতে পারবে সে পারবে, কিন্তু জয়ের চোখে তার জন্য অভিযোগ, ঘৃণা। মস্তিষ্কের মধ্যভাগটা দপদপ করে উঠল, মাথা ছাড়া মারল হামজা। দ্রুত রুমে এসে প্রেশার ঔষধ দুটো, ঘুমের ঔষধ শুধু খেল। তার ইচ্ছে করছে রুমটাকে ভেঙে আছড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। হামজা অস্থিরতা ও ভয়কে ঘৃণা করে। ক্ষমতা ও জয় তার। সে একটা আফসোসে আজ বহুদিন যাবৎ ঘুমায় না। অন্তু মেয়েটাকে ক্লাব ঘরে তুলে নিয়ে যাবার কথা ছিল। এরকমই বারন্ত কাউকে পথে রাখতে নেই। অন্তুকে সে সুযোগ দিলে সে মুস্তাকিন মহানের মতন কেচোর বদলে খুঁড়তে খুঁড়তে অজগর সাপ বের করে আনতো। এই কথা পলাশ জানতে পেরে বলেছিল, হামজা, তুমি আমার হক নষ্ট করো না এভাবে। তুমি কি জানো কাকতালীয় ওই ছোট পাখির ভাই আমার কাছে ঋণী? ক্লাব ঘর ছাড়ো, তুমি আমার ঘরে আনো। আমার উপরে তোমার ভরসা নাই? হামজা সম্মতি দিল। অন্তুর প্রধান দুর্বলতা তার আব্বু, দ্বিতীয়টা সম্মান। দুটো লুট করতে পলাশ সিদ্ধহস্ত, তার হাত পাকা। কিন্তু বাজির চাল পাল্টে দিয়েছে সেই সন্ধ্যার শেষক্ষণে জয় আমির। কিন্তু বেঁচে গেল সেদিন আমজাদ সাহেব। এরপর অন্তুকে ঢাকায় তুলে নেবার কথা ছিল, কিন্তু তার মাঝে অন্তু জয়কে থুতু নিক্ষেপ করে যে আরো একবার চাল পাল্টে দেবে হামজা তা ভাবতেও পারেনি। বিষয়টা সে জেনে বরং খুশি হয়েছিল। সেদিন জয় পলাশের রুফটপ থেকে অন্তুকে বাঁচালেও এই থুতুর বদলা নিতে হলেও জয় এবার অন্তুকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু জয় তার আগেই হামজাকে না জানিয়ে এক অঘটনই ঘটিয়ে বসলো। থুতুর বদলে থুতুর আয়োজন করলো। হামজা সেদিন অত অল্প সময় আর কিছুই ভাবতে পারেনি। নির্বাচনের কদিন পর রেপুটেশনের রক্ষার চেয়ে বড় কর্ম নেই একজন রাজনৈতিকের জন্য। নতুন অবস্থায় মানুষের মন ভাঙা চলবে না, মহান হতে হবে। সেই মুহূর্তে অন্তুকে হাতের মুঠোয় রাখার একমাত্র উপায় তার মাথায় জয়ের সাথে বিয়ে দেয় এসেছিল। হামজা বেডসাইড টেবিলের উপরে ল্যাম্পটা তুলে এক আছাড় মারল। চুরমার হয়ে গেল তা বিকট শব্দ তুলে। এত বড় ভুল হামজা কি করে করেছিল সেদিন? আর কয়েকটা ভুল হামজা করেছে এই কয়েকটা মাসে। সেই মেয়েটাকে দুর্বল করতে অন্তিকে ট্রাকের চাকার নিচে পিষে ফেলেছে, পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে। কিন্তু যেদিন মেয়েটাকে জবাই করার সঠিক কাজটাই সে করেনি, এবং সবচেয়ে বড় ভুল সে করেছে, সে জয়কে মেয়েটার কাছে ছেড়ে রেখেছে। এর পেছনেও অন্তুর একটা চাল বোধহয় খিটি ছিল। অন্তুর সাথে জয়ের সম্পর্ক এতই বিশ্রী ও বিরোধী ছিল যে হামজার কখনো খেয়ালেই আসেনি ওই মেয়েটার উপর জয় নিজেকেই হারাতে পারে কোনো একদিন। রোজ মারধর, চেঁচামেচি, বেপাক্ষিক বাক বিতণ্ডা, বোকা বোকা উত্তেজনা। হামজা যেন বিভ্রান্ত হয়ে উঠেছিল। হামজা বিছানার চাদর চেপে ধরে মেঝেতে হাঁটু গেড়ে বসল। ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে মাথার উপর একটা বাড়ি মেরে সবটা থামিয়ে দিতে। দরজা নক পড়ল। একজন সার্ভিস বয় এসেছে, সাথে একটি মেয়ে। মুখে সাজগোজ, শাড়ি পরার ধরন, ব্লাউজ দেখে বুঝে ফেল হামজা মেয়েটা কি। সার্ভিস বয় খুব বিনয়ের সাথে বলল, স্যার আপনার ড্রিঙ্কস ভিতরে রাখবো? হামজা হেঁটে এসে বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে বলল, রাখো। সার্ভিস বয় মদের বোতল রেখে দাঁড়িয়ে আছে দেখে বলল, কিছু বলবে? স্যার। একটু লাজুক হাসলো ছেলেটা। ম্যানেজার স্যার ওকে পাঠাইছে আপনার সেবার জন্য। একা আছেন, একটু সঙ্গ দরকার হতে পারে। আমাদেরকে আপনার স্পেশাল সেবার জন্য বলে দেয়া হয়েছে উপর থেকে। হামজা অবহেলার দৃষ্টি মেলে একবার দেখলো মেয়েটার দিকে। আসল চেহারা বোঝার উপায় নেই, এত গাঢ় সাজ সেজেছে। হামজা মনে মনে বুকি উঠল। সাজটা দিছে কি? শালি সাজের কি বাহার! শালি স্লাট! এই কাজে সেজে আসার কোনো কারণ খুঁজেই পেল না সে। বিয়ের পর আর কখনো অন্য নারী ছোঁয়া হয়নি। আজ বিরহ, মনের অস্থির যন্ত্রণা, অথবা অনেকদিন রিমির সঙ্গ ছাড়া থাকার ফলে পুরুষ উত্তেজনাই হোক, হামজার ভেতরে এক প্রকার
আবেশ জাগলো। মদ ও নারীর সঙ্গ এই মুহূর্তে খুবই দরকার। ছেলেটাকে চলে যেতে ইশারা করে মেয়েটাকে কাছে ডাকলো। মেয়েটার দরজা আটকে এসে নিজেকে লুটিয়ে হামজার পায়ের উপর বসল। হামজার হাঁটুর উপর কবজি রেখে ঝুঁকে বসে, এক আঙুলে থুতনিটা তুলে ধরে। চেহারাটা দেখে খারাপ না, তবে মেকআপের ওপর দিয়েও 2-4টে ব্রণ দেখা যাচ্ছে। মেয়েটা একদৃষ্টিতে হামজার ফুলে থাকা বুক ও শক্ত পেট ও বাহুর পেশি দেখছিল। শেষ অবধি আচমকা শ্যামলা বলিষ্ঠ বুকে কালো কুচকুচে পশমের ওপর হাত রাখল। হামজা তাচ্ছিল হাসে, তার ভেতর থেকে আগ্রহ কমে আসছে। সে বেহাইয়া মেয়েরা পছন্দ করে না। মেয়ে মানুষ হবে লাজক, পুরুষের সংস্পর্শে কুচকে উঠবে এমন নারীকে ছুতে পুরুষ দেহ ব্যাকুল হয়। নড়াচড়ার মাঝে ইচ্ছাকৃত বুকের কাপড় ফেলে দিল মেয়েটা। হামজা দেখলো কয়েকবার মুখে আঙুল নাড়ল। রাগ মাথা ছাড়াই উঠছে। যতবার মেয়েটার দিকে চাইছে তার ভেতরটা আবেদন করছে যেন চোখ দুটো রিমির লজ্জায় লাল নত মুখ পানা পায়। তা না পেয়ে ভেতরে রাগ ও যন্ত্রণা বেড়ে অসহ্য পর্যায়ে চলে গেল। তার 34 বছরের জীবনের এই শূন্যতার বোঝা সে বয়নি আগে। তার বাপ হবার ছিল, তার একজন স্বামী হবার ছিল। সে নিজের একটা পরিবার চেয়েছে, যা তার কোনো দিনই নেই। হামজার মনে পড়ল সে পরিচয়হীন হয়েই মরতে চলেছে। তারও জয়ের মতন আগে পিছিয়ে কেউ নেই। রিমি থাকতেই দেয়নি। বুকটা কোন মুচড়ে উঠল। হৃৎপেশিতে তার অনুভব হলো সে কি সব হারাতে চলেছে। জয়, রিমি, সন্তান, ক্ষমতা। চোখ বুজে নিজের বুক থেকে মেয়েটার হাত সরিয়ে শান্ত হিংস্র গলায় বলল, আউট। মেয়েটা বুঝতে পারলো না যেন। হামজার চোখ খুললো। মেয়েটা আটকে উঠলো। লাল টকটক করছে হামজার 2 চোখের শিরা। গম্ভীর দাড়ি, গোফলা মুখ, রক্তলাল চোখে যে হাত সরিয়ে নিল মেয়েটা। হামজা বলল, যাবার সময় দরজার নব লক করে যাবে। মেয়েটার চোখে হতাশা। সে যেন শুধু পয়সার জন্যই নয়, হামজার মতো পুরুষের সঙ্গ পেতেই চেয়েছে আজ হামজাকে দেখার পর। ভয় পেয়ে মেয়েটার চলে যাবার পর হামজা মদের বোতল খুলে বসল। সে বহুদিন এত মদ একবারে বসে পান করেনি। তার মাথায় একটা চিন্তা এলো, সে যেমন নিজের সন্তান ও স্ত্রীর বিরহে এমন জঘন্যভাবে কাতর হয়ে পড়েছে, সে হামজা তার মতো পাথরের ভেতরে প্রাণ টের পাওয়া যায় আজকাল। সেখানে জয় কি করে সামলাবে নিজেকে। ছটফট করে উঠল হামজা। অসম্ভব। এদিকের কাজ অতি শীঘ্রই সেরে তাকে দিনাজপুর ফিরতে হবে। জয়ের জীবনে কোনো পিছুটান থাকতেই পারে না। হামজা রাখবে না। জয়কে সে ধ্বংস হতে দেবে না। তার কলিজার এক টুকরো জয়। চোখের সামনে জয়কে হেরে যেতে দেখা হামজার কাছে মৃত্যু সম। কল বেজে উঠল। এপি মণ্ডল সাহেবের কল। তিনি জানালেন কামরুল তার বড় ঘরে খুন হয়েছে। বাপ্পি আর রবিউল গুরুতর আহত বুলেটের আঘাতে। হামজার মস্তিষ্ক এমন সময় এমন সংবাদ গ্রহণ করতে পারছিল না যেন। অনেকক্ষণ মদের বোতল হাতে চেপে নির্বিকার বসে রইল হামজা। বড় ঘরে কি হয়েছে তার অনুপস্থিতিতে? তার একটা সাবরাস্য দৃশ্য ফুটে উঠল হামজার চোখের সামনে। একটা গভীর করে শ্বাস টেনে চোখ বুজে বসে রইল মিনিট খানেক। দম ছেড়ে তাকালো। এরপর জয়কে কল করলো। 3বারেও কল রিসিভ করলো না জয়। জয় অন্তুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আর কারাগারে গেল না। ক্লাবে গিয়ে কয়েকজনকে বলল, ভার্সিটির আশেপাশেই থাকবি। তোদের ভাবি বের হলে রিক্সা ধরে দিয়ে পেছন পেছন এসে বাড়িতে ঢুকিয়ে দিবি। এরপর 6 থেকে 7 জনকে সাথে নিয়ে কুষ্টিয়া গ্রামী বাসে উঠল। দিনাজপুর থেকে কুষ্টিয়া কম বেশি 8 ঘন্টার পথ। রাত 8টা বাজবে সেখানে পৌঁছতে। গাড়ি যখন গ্রাম্য সড়ক দিয়ে চলছিল, রাস্তার দুধারে ফসলি জমি, বাসের জানালা দিয়ে আসা সনসনে বাতাস। জয় সেই চলমান প্রকৃতির দিকে তাকিয়ে গিয়ে উঠল। কাগজের ফুলে কবু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না। কলমের কালি যদি যায় শুকিয়ে, জীবনের খাতা শূন্য থেকে যায়, আমি লিখব কোথায়? তার ফোনটা বাজছে। 3বার বেজে গেল। হামজার কল তার ধরতে ইচ্ছে করলো না। এটা এক ধরনের ব্যথা। এই ব্যথার নাম জানি না জয়। এই যে সব রকমের ব্যথাকে ছাড়িয়ে ওঠা এই ব্যথাটা, এটার উৎপত্তি মুরসালিনের একটা বাক্য। সে তার একমাত্র অবলম্বনের প্রতি সন্দেহী। এই দ্বিধা তার ও হামজার মাঝে আসার ছিল না। ব্যথাটা রিংয়ের আওয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল।
চতুর্থবার রিসিভ করে চুপ রইল। হামজা বলল, কথা কামরুলকে কে মেরেছে জয়? কে মারবে আমি ছাড়া? তুই মেরেছিস? আর কে মারার আছে? কেন? বাড়াবাড়ি করছিল, মারার উদ্দেশ্যে গুলি করিনি, কিন্তু জায়গা মতন লাগছে, টপকে গেছে, আমার দোষ নাই কোনো। বাপ্পি আর রবিউল? কথাটা পুরো হবার আগেই জয় কল কেটে ফোন বন্ধ করে দিল। এখন জিজ্ঞেস করবি কোথায় তুই? জয়ের কাছে জবাব নেই। সে হামজার সাথে এভাবে কথা বলতে চায় না। রাত 8:30টার দিকে মার্জিয়ার বাপের বাড়িতে 7 জন অজ্ঞাত যুবক ঢুকল। বাড়ির লোকজনের হাতে কেজি 5 মিষ্টি ধরিয়ে দিল। জয় চারদিকটা দেখলো একবার। দুটো ঘর, দালান, উপরে টিনের চাল, দুটো ছাপড়া টিনের বেড়াওয়ালা ঘর, তার মধ্যে একটা রান্নাঘর বোধ হয়। মার্জিয়া বারান্দায় হাঁটছিল উঁচু পেটটা নিয়ে। জয়কে দেখে তার ভেতরটা কেঁপে উঠল, ঘেন্নায় ভরে এলো বুকটা। জয়কে সবাই প্রশ্ন করলো, কে তুমি? জয় বেহার মতন হেসে মার্জিয়ার দিকে ইশারা করে তুড়ি বাজালো। এই তো ভাবি, কি যেন নাম? দেখ শালার বয়স হচ্ছে তো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। মার্জিয়া ভাবি, ওনার ননদের একমাত্র স্বামী আমি, জয় আমির। শাশুড়ি আর ভাবির সাথে দেখা করতে আসলাম। আপনারা খুশি হননি তো? খবরদার হবেন না। আমি একটু কুফা মানে অশুভ আছি। হি, ভালো আছেন ভাবি? মার্জিয়া আতঙ্কিত চোখে চেয়ে রইল। এমন ধরনের এক তাণ্ডব বছর 5 আগে একবার হয়েছিল বাড়িতে, তারপর তার জীবন বদলে গেছে। ভাবি, আর্মিনের আম্মা কই? কোন ঘরে থাকেন উনি? রাবেয়া হলদে লাইটের আলো চশমা চোখে দিয়ে নিচু জল চৌকির উপর বসে কাঁথা সেলাই করছিলেন। জয় জুতো পায়ে ঘরে উঠে গিয়ে ওনার সামনে বিছিয়ে রাখা কাঁথার উপর বসল। রাবেয়া চমকে উঠলেন জয়কে দেখে। ওর এই বাড়ি চিনে আসার কথা তো না। জয়ের মুখে সেই চঞ্চল হাসে। অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছন থেকে রসিক সুরে জিজ্ঞেস করে উঠে, জয় আমিরকে মৃত্যুদণ্ড দিতে পারবো না, তার বদলে কি শাস্তি অনুমতি দিবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছন ফিরে তাকায়। যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালকুঠুরিখানা যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়, সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয় আমিরের হিসেব গেল, আর হামজা পাটোয়ারি সাহেবেরটা? অন্তু হেসে বলে, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক পঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না। রৌফ সাহেব, আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশেহারা বুড়ো শেয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এইখানে আইসো কেন? হুমকি দিতে, আমারে ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল বুঝতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আসছো তাহলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নাই আমার। অন্তু কিছু করছে? রাবেয়ার কথাগুলো এক দৃষ্টিতে চেয়ে থেকে শুনল জয়, তারপর একটু হেসে বলল, ওর কি করার কথা? ওরে সালা, আমারে যাতে গলাটলা টিপে জয় বাংলা করে দেয়, এই বুদ্ধিশুদ্ধি দিছেন নাকি গত রাতে? রাবেয়া ভঙ্গুর গলায় বললেন, তার দরকার পড়বে না। আল্লাহ বিচারক, আমার আল্লাহ আছে, উনি সব জানেন, সব দেখেন। জয় জোরে জোরে মাথা নেড়ে বলল, থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে জয়। আজ তুমি ভালো অবস্থায় আছো, কে বলতে পারে কালকেও এই অবস্থায় থাকবা? এই রকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আজ নাই। জয় মাথা নুয়ে হেসে ফেলল। আমি স্বয়ং জীবিত এক বদদোয়া, আমার উপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এখানে আমার ভয় দেখাইতে আইছো যাতে অন্তুরে দুর্বল করতে পারো? এক আমিই তো আছি যারে জিম্মি করবা, আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে, মেরে ফেলো আমারে। আমি সেই হতভাগী দুর্বল মা যে তার 2 বেটা বেটিরে তোমাদের মতন রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আছি অন্তুর দুর্বলতা হবার জন্য। তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে। অন্তুর আর কোনো দুর্বলতা না থাক, মারো।
টসটসে গরম নোনা জলে গাল ভিজে উঠল রাবেয়ার। জয়ের ডান হাতটা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেলল রাবেয়া। জয় মারো মারো না, অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে, যা খুশি করো, বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ। যে মহিলার ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তার বাঁচাইয়া আর কত সাজা দিবা? আমার মতন অভাগীরে বাঁচার হক নাই আল্লাহর জমিনে? অন্তরে আমি বলতাম এত তেজি হোস না, মেয়ে মানুষের এমন হইতে নাই। শোনেনি আমার কথা, ওর বাপের মতন বেপরোয়া হইল। আজ মনে হয় ও ঠিক ছিল। তুমি মারো আমারে, আমি অন্তর দুর্বলতা হব না। তুমি আমারে মায়েরাই ফেলো, ওর কেউ নাই। আমি থাকলে আরও মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়ে হুমকি দিলে আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাইতে চাইছিল, আমার সেই সাধ্য নাই। আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানো জয়? আমি মা ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি সাজা পাবার জন্য। আমার অন্তু কিচ্ছু পায় নাই কোনো দিনও, কিচ্ছু চাইতো না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপের মা ছিল, তারে জাহান্নামে দিছি আমি। আমার হাত বাঁধা, কিচ্ছু বলবার সাধ্য নেই আমার তোমারে। কি বলতে চান শুনি? আঘাত করতে চান? পকেট থেকে ধারালো একটা ড্যাগার বের করে ধরে হাসে। এই নেন, আপনার অন্তিককে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি। ধরুন, জানের বদলে যান। রাবেয়া চোখ দুটো বুজে ছিটকে উঠল। খবরদার, ওই জিনিস আমার কাছে আনবা না, দূরে সরাও। কেন মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো একটা সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবেয়া কান্না ভেজা চোখে মলিন হাসেন, তার কণ্ঠস্বর থরথর করে কাঁপে। আমি কে গো আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না? তুমি আমার ছেলের মারছো, আমিও যদি সেই একই পাপ করি, আমার তোমার মধ্যে তফাৎ কি থাকলো? আমি কি বিচারক? বিচারক তো এক মালিক। ওই জিনিস তোমার হাতেই ভালো মানায়। তোমার তো দরদের লোক নাই, তাই তুমি পারবা কারো দরদের জিনিস ছিনাইয়া নিতে। আমার হাত দুর্বল গো জয়। জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতন ভাবে না। শি ওয়ান্ট জাস্টিস। সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না। এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁয়ো না তোমার হাত দিয়ে আমারে। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয় এক দৃষ্টিতে তাকে বলল, আপনি আগে ছুঁয়েছেন আমাকে। এখন ছাড়ো, তুমি ছুঁয়ো না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না, তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে। সব মায়েরাই কি আপনার মতো হয়? রাবেয়া আঁচল তুলে চোখের পানি মোছেন। জয় জিজ্ঞেস করে, জয় সব মায়েদের জন্যই কি ছেলের রক্ত কষ্টদায়ক? তুমি বুঝবা না মার দরদ। গম্ভীর হয়ে বলল, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে জয়? যে মার দরদ বোঝে সে কোনো মার বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তু যদি আমাকে ওভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। জয় রাবেয়ার সেই কম্পনমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই। আমার মা নেই। আমি অন্তিকের মতন ওরকম রক্তাক্ত পথে প্রান্তরে পড়ে থাকবো ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নেই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত সরাতে চান জয়ের মাথা থেকে, জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনির জন্য কাঁদতে নেই। জয় হাসে। আপনি একদিন আপনাকে মা ডাকতে বলেছিলেন আমাকে। ওসব কথার কথা ছিল, তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না। আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনি রক্ত ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনার ছেলের না, জয় আমির নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া। সে ছিল একমাত্র নারী যে জয় আমিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া
কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে ফেলেন গা কাঁপিয়ে। জয় নিজের মাথার ওপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিলেও রাবেয়া হাত নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট থেকে বান্ডিল টাকা বের করে আলগোছে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম, যাও তোমার অন্তিকের একটা মেয়ে হবে ঠিক তোমার মেয়ের মতো, কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য। খবরদার, আজ আসি, আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতে জয় হেসে উঠল হু হু করে। তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যাই। চোখ মেরে গা ঝেড়ে উঠে দাঁড়ায় জয়, আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে। ভাবি, আপনার মেয়ে হলে নাম রাখেন হুমায়রা। একটা সতর্কবার্তা দেই আগেই, এই নামটা সুন্দর কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবে আবার, আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুর পৌঁছালো। বাড়িতে ঢুকে দরজা তুম তুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে ডাকলো, তরু, তরু, তোর। থেমে গেল জয় আমির। কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এলো, দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি করে তরুর হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে? জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু 2 প্লেটে খাবার বেড়ে নিয়ে বসেছিল রাত ভোর। এখন জয়কে বিড়বিড় করে 2-4 কথা শোনাবে। দরজা খুলেই অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারা রাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর ভাঙে, বুকের ব্যথাটা ঝরাচ্ছে এপাশে ওপাশে, চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনে জড়ানো না, একটু তেজস্বী স্পষ্ট। জয় একটা মাথা ঝাড়া মারে। মুহূর্তের মাঝে নিজের চিরচেনা রূপে হেসে উঠে। হোয়াটসঅ্যাপ ঘরওয়ালি, আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাইবুট জোড়া নিজের রুম পর্যন্ত আসতে আসতেই হলো। তারপর দুদিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে পেছন ফিরে ডাইনিং টেবিলগুলো আবার একবার দেখে। অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না, দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলো। জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সেই গলা ছেড়ে গান ধরল, ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অত, আয় তবে এইবার ভালোবাসি চ। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বোঝে আমার মন। ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অত, আয় তবে এইবার ভালোবাসি চ। গোসল শেষে বেরিয়ে দেখলো অন্তু খাবার এনে ঠেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি? যা শালা, বিয়ে মোটেই একটাই করেছি, চাইলেও আরেক বউকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নাই, তুমি দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে থলো তাদের দুজনের কথাবার্তা। মুখে খুব বেশি বলার দরকার পড়ে না বলা চলে। অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিতেই আধো আধো কথাই সব জানা বোঝা হয়ে যায়। জয় সপ্রতিভ হয়ে উঠল। কি বলছে? কিছু বলছে? উপরে আসছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল। কি বাবদে নিচে নামছিস কেন? নইলে উপরে উঠে আসতো। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই, চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। যা আনমনে নাক শিউরে মেঝের দিকে চোখ কুচকে চেয়ে রইল। অন্তু জিজ্ঞেস করে, কুষ্টিয়া গিয়েছিলেন আপনি?
জয় চট করে তাকায় অন্তুকে দেখে একটুক্ষণ, তারপর হেসে ফেলে। বাবার মরিদ টুরিদ হইছ নাকি? দাওয়ায় বসে কাবার কুত্তা খেদাও। অন্তু হাসে। সাধারণ জ্ঞান। আপনার মতো দ্রুত লোকের ফোন দিয়ে আপনার এই ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তুর কথা বের করার জন্য বলে। দোলন সাহেবের সাথে কথাও তো শুনেছেন, সেটা বলছেন না কেন? জয় মাথা নাড়ল। না, তখন আসলেই ঘুমাইছি। সেদিন খেয়ে দিয়ে জয় দুপুর অবধি ঘুমিয়ে। ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গেছিল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন উত্তর পেয়েছিল, যা চমকপ্রদ, যা জয়ের চিন্তাধারার বড় গভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা হেনেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করলো, সারা রাত মরার মতো ঘুমালো, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলো দায় মেটাবার সাথী তার, তা বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতেই ধরা যায়, তা বদলানোর জন্য যে সময় যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হলো রুম থেকে, রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আমার কি হয়েছে বলতে চান না যখন আমি আর জিজ্ঞেস করলাম না। আর বাচকটা আজ কদিন খুব লাফাচ্ছে, লোকে বলে এটা অশুভ লক্ষণ। আপনি বিশ্বাস করেন? করতে ইচ্ছে করছে এখন আপাতত, তবে আমার মনে হয় বেশি কাদার কারণে মনে হচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল, আপনারা জেমপির কাছে যাবার কথা। তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্তু কেমন উদাসীন হয়ে পড়ল। কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতে তালু দুটো দেখে অন্তু তাকিয়ে জয় বলল, কে বলেছে? দোলন স্যার? আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠলো, খাট এপাশ ওপাশ মুচড়ে বলল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছাটা গলায় ঝুলিয়ে গোসলে ঠুকে পড়ল। অন্তু বসে রইল ওভাবে। সে শুধু একটু বুঝলো জয় আমিরের কাছে তার কিছু ঋণ জমে যাচ্ছে। লোকটা নিজের ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে, নাকি আসলেই সে অন্তুকে বাঁচাতে চায় ভেবে পেল না। জয় বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকায়। তুমি যাবে? আপনি তখন এমপির কাছে যাবেন। জয় মুচকে হাসে। জয় আমিরের মন বড় সিস্টার, কোনোদিন একবার তা জিতে কিছু চেয়ে দেখতে। এটাই তো ভয় জয় আমির, তার দিল জিতে কেউ তার রুহের ওপর অবধি কবজা পেয়ে যায়, তারপর আপনাকে দিয়ে সব করানো যায়। সব এত বড় কাঙাল আপনি, অথচ আমার কাছে এই শেষ ক্ষণে কিছুই নেই আপনাকে দেবার মতন, শুধুই যন্ত্রণা ছাড়া।